কংগ্রেসের রাজনৈতিক দ্বিচারিতা এবং একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টার তীব্র সমালোচনা করলেন ত্রিপুরার পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার আগরতলার কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এই তোপ দাগেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী ঝাড়খণ্ডের সাম্প্রতিক চাকরি কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ঝাড়খণ্ডে ব্যাপক চাকরি কেলেঙ্কারি হওয়া সত্ত্বেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন, কারণ সেখানে কংগ্রেসের জোট সরকার রয়েছে। অথচ রাজনৈতিক ফায়দা তুলতে দিল্লির যন্তর মন্তরে কংগ্রেস জেনজি আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে। মন্ত্রীর দাবি, এই ধরনের দ্বিচারিতাই প্রমাণ করে কংগ্রেস যুব সমাজের প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয়, তারা কেবল ক্ষমতা দখলের জন্য রাজনীতি করছে। সুশান্ত চৌধুরী আরও বলেন, কংগ্রেস দল বর্তমানে সম্পূর্ণ প্রাসঙ্গিকতাহীন হয়ে পড়েছে। তার অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব প্রতিনিয়ত দেশের মানুষের সামনে মিথ্যা তথ্য পরিবেশন করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, কিন্তু ভারতের সচেতন নাগরিকরা তাদের এই চাল ধরে ফেলেছেন। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার দলকে দেশের সাধারণ মানুষ সম্পূর্ণভাবে বর্জন করেছে বলে তিনি জোরালো দাবি জানান। মন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্ট করেন যে মিথ্যার উপর ভিত্তি করে তৈরি হওয়া রাজনীতি দিয়ে দেশের মানুষের মন জয় করা সম্ভব নয়, যা বিগত দিনে বারবার প্রমাণিত হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। চলছে ত্রিপুরাপতার সঙ্গে বিজেপির জোট সম্পর্ক নিয়ে কি বলবেন এই বিষয়টাতে? দেখুন, এটা তো আমরা এই সাংবাদিক বৈঠকের সঙ্গে এটা রিলেশন কি আছে আমি জানি না। মুখ্যমন্ত্রী নিজেই পরিষ্কার করেছেন ওনার দিল্লির যাওয়া নিয়ে, ত্রিপুরাপতার বিষয় নিয়ে। যতক্ষণ না পর্যন্ত আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় দল পলিসি দিল্লিতে তৈরি হয়, ডিসিশন দিল্লিতে তৈরি হয়। মুখ্যমন্ত্রী গেছেন দিল্লিতে, নিশ্চয়ই উনি এসে সেটা খোলাসা করবেন যে কেন গেছেন, কি আলোচনা হয়েছে, আদৌ কি হবে, এটা মুখ্যমন্ত্রী এসে তার খোলাসা করবেন। তখন দল থেকে পরিষ্কারভাবে আপনাদের সেটা বলে দেওয়া হচ্ছে। গতকাল সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠন ত্রিপুরার বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি, এর মধ্যে মূল বিষয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলের মূল্য বৃদ্ধি ইত্যাদি। কি কোনো কথা বলছেন না, কারণ সেখানে তাদের সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস দল সেখানে সরকার চালাচ্ছে হেমন্ত সোরেনের নেতৃত্বে। আজকে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, ডুবিয়াস পলিটিক্স, তার বিরুদ্ধে আমাদের সাংবাদিক সম্মেলন। আপনি তো ছাত্রদের পক্ষে বড় বড় কথা বলেন, জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করেন, তো দিল্লির জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন, অথচ ঝাড়খণ্ডের জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন না, কারণ ঝাড়খণ্ডে আপনার সরকারের বিরুদ্ধে সেখানে আন্দোলন হচ্ছে। আর দিল্লিতে মোদিজি, অমিত ভাই শাহজি লোকসভায় যেখানে আলোচনা চেয়েছেন, সেখানে আপনি আলোচনায় অংশগ্রহণ করেন, পালিয়ে বেরিয়েছেন, কন্ডিশন দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। মোদিজি তার বাইরে গিয়ে বিল আনলেন, বিলের দাবি তো আপনারা করেননি। কিন্তু আগামী দিনে আগামী প্রজন্মের স্বার্থে, যাতে পেপার লিক হলে দোষীদের শাস্তি প্রদান করা যায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা যায়, তার জন্য মোদিজি বিল এনেছেন এবং সেই বিলকে লোকসভায় পাশ করিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছেন, পদত্যাগ করেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি একের পরে মিথ্যা রাজনৈতিক ফায়দা লাভের জন্য একের পরে বক্তব্য কংগ্রেস দল তথা রাহুল গান্ধী সেখানে করে যাচ্ছে। শুধু রাহুল গান্ধী নয়, আমাদের রাজ্যেরও যিনি সিপিআইএম এর নেতা জিতেন চৌধুরী দিল্লিতে গিয়ে জেনজি আন্দোলনের সঙ্গে বসে সলিডারিটি প্রকাশ করে এসেছিলেন। সার্কিট হাউসে যখন 20-25 জন ছেলে মেয়ে আন্দোলন করছে, সেখানে গিয়ে গাড়ি থেকে নেমে ক্যারি অন বলে চিৎকার করে এসেছিলেন। আজকে যাচ্ছেন না কেন রাঁচিতে? আজকে ঝাড়খণ্ডে কেন যাচ্ছেন না? সেখানেও তো
অত্যাচারিত হচ্ছে ছাত্র ছাত্রীরা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন কাটা তারের জাল দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন লাঠি পেটা করা হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার আন্দোলন জল কামান নিক্ষেপ করা হচ্ছে ছাত্র ছাত্রীদের উপর। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন রাবার বুলেট সেখানে ব্যবহার করা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের উপর। এবং অভিযোগ এসছে যে মহিলারা, মেয়েরা যারা আন্দোলনে গেছে তাদেরকে পর্যন্ত সেখানে শ্লীলতাহানির অভিযোগ, কাপড় চোপড় তাদেরকে টেনে নিচড়ে কাপড় চোপড় ছেড়ারও সেখানে অভিযোগ রয়েছে। সাংবাদিক বন্ধুরা, দিল্লিতে যখন লাঠি পেটা হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে, তখন বলা হয় বিজেপি সরকার বারবারিক। দিল্লিতে যখন জল কামান নিক্ষেপ করা হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দেশের রাজধানী, তখন বলা হয় বিজেপি সরকার অমানবিক। দিল্লিতে যখন ওয়াটার ক্যানন ছোড়া হয় তখন বলা হয় বিজেপি সরকার ছাত্র বিরোধী, যুবক বিরোধী। আর আজকে যখন আপনাদের সরকার, কংগ্রেস এবং জেএমএম এর কোয়ালিশন সরকার ঝাড়খণ্ডে, সেখানে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর বারবারিক অত্যাচার করা হচ্ছে, সেখানে কোনো কিছু আলোচনায় আপনারা বসতে রাজি না। সেখানে রাহুল গান্ধী নিজে গিয়ে ছাত্রদের পক্ষে আছি এই কথা বলার প্রয়োজনীয়তা বোধ করছেন না। আর যন্তর মন্তরের আন্দোলনতে প্রতিদিন আপনি চলে যেতেন আপনার বোনকে নিয়ে, আপনার নেতাদেরকে নিয়ে। কংগ্রেস দলের ভাবখানা এমন ছিল যে আন্দোলনটা কংগ্রেসের আন্দোলন। আসলে কি মধ্যে মূল বিষয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলের মূল্য বৃদ্ধি ইত্যাদি, কি বলবেন এই ইস্যুতে? জেলভরো আন্দোলন হয়েছে। এই রাজ্যে গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে বলে সারা রাজ্যে তারা জেলভরো আন্দোলন করতে পেরেছে। দাবি তো তারা রাখতেই পারে। ইনফ্লেশন বা দ্রব্যমূল্য বৃদ্ধি এটা তো নতুন কিছু নয়। দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে পেট্রোলের দ্রব্য, আপনারা জানেন যে পেট্রোলের কেন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে থাকে। কিন্তু আমি এটাও বলবো, ওদের চীনে কত পার্সেন্ট পেট্রোল মূল্য বৃদ্ধি পেয়েছে সেটা একটু বের করুন। আমাদের দেশে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা একটু বের করুন। মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বা ক্রুডের দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা একটু বের করুন। সারা বিশ্বব্যাপী পেট্রোল কত পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলে, কর্মজের এই ক্রাইসিসের ফলে, সেটা দেখুন আপনারা। আর আমাদের দেশে কতটুকু পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা একটু দেখুন। সিপিআইএম ত্রিপুরা রাজ্যে সরকারের ছিল। সিপিআইএম এর সময়ও পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সেটা নতুন কিছু নয়। আসলে তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে সারা দেশে। আমি যে বিষয়ে আজকে সাংবাদিক সম্মেলন করলাম, যে তাদের পার্টির সম্পাদক জিতেন চৌধুরী দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে জেনজি আন্দোলনের পাশে বসে থেকে তার সলিডারিটি প্রমাণ দিয়েছেন। ওয়াংচুকের পাশে গিয়ে বসেছেন। সার্কিট হাউসে এসে যে 50-60 জন ছেলে মেয়ে ছিল তাদের পাশে গিয়ে তাদেরকে মোটিভেশন দিয়েছেন, ক্যারি অন বলে। ঝাড়খণ্ডে গিয়ে আন্দোলনের সমর্থন করছেন না কেন? একই ইস্যুতে ঝাড়খণ্ডের সমর্থন আন্দোলন হচ্ছে। সিপিআইএম এর পলিটিক্স, তাদের নীতি আর কংগ্রেসের নীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে। তাই লোকসভার ভিতর তারা কখনো নিজেদের পক্ষে থাকেন, একসঙ্গে থাকেন। এটা ত্রিপুরা রাজ্যেও হয়েছে, বিগত দিনেও হয়েছে। যে দিল্লিতে এক নীতি, ত্রিপুরায় আর এক নীতি। দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি। যে কারণে ত্রিপুরার মানুষ তাদেরকে বিসর্জন দিয়েছে। কংগ্রেসকেও দিয়েছে, সিপিআইএমকেও দিয়েছে। আগামী দিনে সিপিআইএম এর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। জেলভরো আন্দোলন করতে পারে, গণতান্ত্রিক আন্দোলন। ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র রয়েছে, আমাদের রাজ্যে, তাই তারা আন্দোলন করতে পেরেছে। এই জেলভরো আন্দোলন নিয়ে আমরা এত উদ্বিগ্ন। খাদ্য দপ্তর নিয়ে কিছু জিজ্ঞাসা করতে পারি? বলুন। বিগত দিন দেখা যাচ্ছে চালের দাম অত্যধিক পরিমাণে বাড়তেছে। চালের দাম 2-3 মাস ধরে, এখন রেশনের চিনিও পাওয়া যাচ্ছে না 2-3 মাস ধরে, সেটা বিভিন্ন হতে বুঝে। এবং কিছু নাকি আমরা নিউজ করছি চালের মধ্যে মানে ডালের মধ্যে ফুট পাওয়া গিয়েছে, এমন একটা অভিযোগ পাওয়া গিয়েছে। এটা একটু ডালের মধ্যে
যে ছত্রাক আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক বন্ধুরা এই সেন্সটা আপনারা রয়েছে। বর্তমান বর্ষার সিজন চলছে, ডালগুলো এনে স্টক করে স্টোরে রাখা হয় বস্তার মধ্যে। হয়তো বা কোনো বস্তাতে কোনো লিকেজ ছিল, হয়তো জল ঢুকেছে। আপনি বাড়িতেও যখন ডাল আপনার বাড়িতে মা মাসিরা রাখেন কোনো পাত্রে জায়গায়, দেখবেন অনেক সময় ডালগুলো একসঙ্গে জোট বেঁধে যায়। কারণ কি, যখন কোনো হাওয়া ঢোকে বা আপনার যখন জল ঢোকে বা অন্য কিছু যখন হয়, তখন এগুলো ব্যাপারগুলো সেখানে জড়ো বেঁধে যায়। নিশ্চয়ই এমন জিনিসটাই ঘটেছে। সঙ্গে সঙ্গে 6টা বস্তা ছিল, 2টো বস্তার মধ্যে এমন পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে সেগুলোকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে। স্টকে থাকলে এমন জিনিস হতেই পারে, এটা নতুন কিছু, এটা দপ্তর থেকে দেওয়া হয়েছে এমন নয়। আর চালের দাম যেটা আপনি বলেছেন, দেখুন চাল আমাদেরকে এফসিআই প্রদান করে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার বাইরে আমরা যে প্যাডি প্রকিউরমেন্ট করি, ধান যে আমরা ক্রয় করি কৃষকদের কাছ থেকে প্রতি বছর, এবার যেমন কেনা চলছে, প্রায় 16,000 এমপির উপর ধান এখন পর্যন্ত ক্রয় করা হয়ে গেছে গতকালকে পর্যন্ত। এই ধানগুলো মিলারের মাধ্যমে মিলিং করে আমরা রেশনে দিই। তার বাইরে এফসিআই আমাদেরকে দেয়। চালের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা সঠিক নয়। এফসিআই থেকে যে দামে আমরা আনি বা যে দামে আমরা রেশন শপদেরকে ডিলারদেরকে দিই, সেই দামে রয়েছে। এপিএল, অন্তোদয়, পিজি বা বিপিএল, প্রায়োরিটি গ্রুপ বা বিপিএল, 3টা ক্যাটাগরি রয়েছে। 3টা ক্যাটাগরির জন্য দাম নির্ধারিত হয়েছে, কার কি দাম থাকবে। চালের দাম বৃদ্ধি করার কোনো প্রশ্নই নেই। বাজারে বিভিন্ন চালগুলোর দাম বাড়ছে। বাজারের কথা বলছেন? রেশন না। দেখুন, বাজার তো আমরা টোটাল বাজার তো আমরা কন্ট্রোল করি না। অনৈতিক যদি কিছু হয়, কালোবাজারে যদি কিছু হয়, তখন আমাদের এনফোর্সমেন্ট আছে, এনফোর্সমেন্ট গিয়ে সেটা তদারকি করে। এনফোর্সমেন্ট রয়েছে। কালোবাজারে যদি হয়, আমি বারবার বলছি একটা জিনিস, এখন সারা দেশে সারা বিশ্বে যদি ইনফ্লেশন থাকে, হরমুজের আমি কথা বলেছি যে যুদ্ধ চলছে, সমস্ত দিক থেকে একটু ইনফ্লেশন রয়েছে, সমস্ত কিছু মানে কনসিডারিং দা ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড সিনারিও, যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, সেটা তো আমার রাজ্যে আলাদা হবে, পশ্চিমবঙ্গে আলাদা হবে, সারা দেশেই একই রকম হবে। কিন্তু আমরা আবারও বলছি যে কালোবাজারি যদি হয়, আমরা এটা বরদাস্ত করি না। আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি তৈরি করা হয়, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা, দাম, আমরা এটা বরদাস্ত করি না। আমরা দেন এন্ড দেয়ার অ্যাকশন নিই, এনফোর্সমেন্টের থেকে, ফুড দপ্তর থেকে, সেই দায়িত্বগুলো আমরা যথাযথ পালন করে থাকি। সেপ্টেম্বরে ভারতবর্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, একটা সম্মেলন হবে, সেখানে নিশ্চয়ই দ্বিপাক্ষিক আলোচনাও হবে। ত্রিপুরার যে ইস্যুগুলো রয়েছে মূলত কানেক্টিভিটির, এইরকম কোনো প্রস্তাব কি দিল্লির কাছে নতুন করে পাঠানো হয়েছে বা এই ব্যাপারে কি ডেভেলপমেন্ট আছে? দেখুন, আমাদের বাংলাদেশ, আমরা আবারও বলি, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক যে আমাদের সম্পর্ক, বাইলেটারাল যে রিলেশনশিপ, আমরা চাই এটা সৌভ্রাতৃত্বপূর্ণ হোক, মধুর হোক। কারণ বাংলাদেশকে আমরা কখনোই আমরা পর ভাবি না, আপন ভাবি, এবং আমাদের পরিবারের সদস্য হিসেবেই আমরা ভাবি। যে কোনো কারণেই হোক, এটা বিশ্ববাসীর কাছে জানা বাংলাদেশের কি অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে দেশের মধ্যে সম্পর্ক এই জায়গাটা রয়েছে। তারপর আমি বলবো যে আগে থেকে সম্পর্ক অনেকটাই উন্নতি হয়েছে, এবং যত সম্ভব বাংলাদেশ যদি ভারতের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করে যত তাড়াতাড়ি, এটা দু দেশের পক্ষে এটা মসৃণ হবে এবং দু দেশের পক্ষে সেটা মঙ্গল হবে। সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আপনি যেটা প্রশ্ন, ভারতের যে সফরের সেখানে সম্ভাবনা রয়েছে, নিশ্চয়ই দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। এবং দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে আমি মনে করি ত্রিপুরা রাজ্য দিয়ে আখাউড়া বর্ডার বলুন, আমাদের পার্শ্ববর্তী সাবরুমের যে আমাদের আইসিপি বলুন বা আমাদের সীমান্তপুর বলুন, এই যে বর্ডারগুলো রয়েছে, এই বর্ডারগুলো দিয়ে প্রতি বছর আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের ব্যবসা, আমাদের সাংস্কৃতিক আদান প্রদান, এই জিনিসগুলো আজকে অনেকটাই বন্ধের পথে, বা আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় বর্তমানে। যত দ্রুত এগুলোকে আবার রেস্টোরেশন করা যায় বা যত দ্রুত এগুলো আবার পুনরায় আমরা আগের জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের অনেকটাই মঙ্গল হবে এবং বাংলাদেশের তাতে সুবিধা হবে। আমরা বিশ্বাস করি যখন আলোচনা হবে, নিশ্চয়ই ত্রিপুরা নিয়ে আলোচনা হবে এমন না, অ্যাজ এ হোল ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আর এই আলোচনা যখন হবে, তখন ত্রিপুরা